হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামকে হচ্ছে আর ডায়াগ্রাম বলে, ঠিক আছে? যেখানে ই মানে হচ্ছে এন্টিটি আর আর মানে হচ্ছে রিলেশনশিপ। তো এন্টিটি রিলেশনশিপটা আসলে কেন দরকার হয় এইটাতে বিস্তারিত যাওয়ার আগে হচ্ছে আমরা আর ডায়াগ্রামের যেই সংজ্ঞাটা দেওয়া আছে সেটা একটু দেখি। যেখানে কি বলছে, ইয়ার ডায়াগ্রাম মানে শোজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য এন্টিটি সেটস। মানে কি, এন্টিটি সেটস গুলোর মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে শো করে। অ্যান্ড অলসো হেল্পস টু ভিজুয়ালাইজ দ্য লজিক্যাল স্ট্রাকচার অফ ডেটাবেস। মানে কি, একটা ডেটাবেজের যে লজিক্যাল স্ট্রাকচারটা সেইটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে, ঠিক আছে, ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে। তো ইয়ার ডায়াগ্রামে এখানে যে সংজ্ঞাটা আমরা পড়লাম, এই সংজ্ঞাটাকে একটু এক্সপ্লেন করার জন্য হচ্ছে আমরা একটা এক্সাম্পল ব্যবহার করি। যে ধরুন আপনাকে একটা প্রবলেম দেওয়া হলো এবং আপনাকে বলা হলো যে ওই প্রবলেমটা সলভ করতে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ঠিক আছে? তাহলে আপনাকে যদি একটা প্রবলেম দেওয়া হয়, আপনি ওই প্রবলেম থেকে কি করবেন, যে ওই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে চিন্তা করবেন, তাই না? বিভিন্ন স্টেপ নিয়ে আপনি থিঙ্ক করবেন যে এরপরে এই স্টেপগুলো হতে পারে, যেটাকে আমি বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। তার মানে আপনি একটা অ্যালগোরিদম লিখবেন, রাইট? একটা অ্যালগোরিদম লেখার পরে আপনি যে অ্যালগোরিদমটা চিন্তা করেছেন সেই অ্যালগোরিদমটাকে প্রপারলি ভিজুয়ালাইজ করার জন্য আপনি কি করতে পারেন, একটা ফ্লো চার্ট ড্র করতে পারেন, তাই না? ফ্লো চার্ট যখন আপনার ড্র হয়ে গেল তখন আপনি বুঝতে পারছেন যে আপনাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে এবং আপনি যেটা চিন্তা করেছেন সেটার যেই ভিজুয়ালাইজেশনটা, ঠিক আছে, যে আপনি প্রবলেমটা আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশনে কনভার্ট করতে যাচ্ছেন, তাহলে সেটার যে ভিজুয়ালাইজেশনটা সেটা আপনি ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এরপরে কি করছেন, এরপরে আপনি ইমপ্লিমেন্টেশনে গেলেন, মানে কোডিং সেক্টরে গেলেন, যেখানে হচ্ছে আপনি যে প্রবলেমটা আপনাকে দেওয়া হয়েছিল আপনি সেই প্রবলেমটা সলভ করে ফেলেছেন। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে নর্মালি যদি আমরা কোনো একটা প্রবলেম সলভ করতে চাই, কোনো একটা কন্টেস্টের জন্য বা যে কোনো প্রবলেম সলভ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ফ্লোটা সেটা এরকমই থাকে যে প্রথমে আমরা একটা অ্যালগোরিদম চিন্তা করি, দেন অ্যালগোরিদমটাকে প্রপারলি ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটা ফ্লো চার্ট ড্র করি, দেন ফ্লো চার্ট থেকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে যাই, যাতে করে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে যে চেঞ্জেস গুলা সেগুলাকে আমরা ফিক্সড করে দেন ইমপ্লিমেন্টেশনে যেতে পারি, তাই না? মানে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পরে যদি সেখানে চেঞ্জেস হয় তাহলে সেটা একটা হ্যাসেল, তাই না? তাহলে আমরা যখন অ্যালগোরিদম আর ফ্লো চার্টটা যখন আমরা ড্র করি তখন সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যে চেঞ্জেস গুলো আমরা ওখানে আইডেন্টিফাই করে ফেলতে পারি, রাইট? আচ্ছা, তো এটা গেল হচ্ছে একটা প্রবলেম দিলে সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। এখন ডেটাবেজের ক্ষেত্রে কি হয়, যে ধরুন আপনি একটা ডেটাবেস চিন্তা করছেন যে আপনি একটা ডেটাবেস বানাবেন, তাহলে ডেটাবেসের মধ্যে কি থাকে, ডেটাবেসের মধ্যে থাকে হচ্ছে টেবিলস, তাই না? টেবিলস, তার মানে আপনি একটা ডেটাবেস তৈরি করবেন। এখন আপনি চিন্তা করলেন যে আমার এই ডেটাবেসের মধ্যে এরকম এরকম ধরনের টেবিল থাকতে পারে এবং সেই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক এরকম থাকতে পারে। জাস্ট একটা চিন্তা করলেন আপনি। তো আপনি যে চিন্তাটা করলেন সেই চিন্তাটাকে যদি আপনি একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি আপনি ভিজুয়ালাইজ করেন, তাহলে কি হচ্ছে, যে আপনি টেবিলগুলোর মধ্যে যে সম্পর্কগুলোকে চিন্তা করেছেন সেগুলো আপনি একটা ডায়াগ্রামের মাধ্যমে ভিজুয়ালাইজ করেছেন। এখন যদি আপনার কাছে মনে হয় যে এই টেবিলের সাথে আসলে এই টেবিলের সম্পর্কটা চেঞ্জ হওয়া উচিত, প্রাইমারি কি ফরেন কি কনস্ট্যান্টস এর এই সম্পর্কগুলা বা ওয়ান টু ম্যানি ম্যানি টু রিলেশনশিপের যে সম্পর্কগুলা এগুলো আমার চেঞ্জ করা উচিত, তাহলে আপনি সেটা এই ডায়াগ্রামের মধ্যেই চেঞ্জ করতে পারেন। এরপরে যদি আপনি ইমপ্লিমেন্টেশনে যান তাহলে কি হচ্ছে, যে টেবিলের মধ্যে যে চেঞ্জেস গুলো আপনার ইমপ্লিমেন্টেশনে কি হচ্ছে, ওখানে তো আপনি কোড লিখতেছেন, তাই না? তো ওখানে গিয়ে যদি আপনাকে ডেটাবেজের কোনো একটা টেবিলের রিলেশনশিপ বা কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে ওটা একটা হ্যাসেল। তাহলে আমরা আগে থেকে যেটা কি করা যায়, যে ডেটাবেস যখন আমরা চিন্তা করলাম সেই চিন্তার বেসিসে আমরা একটা ডায়াগ্রাম বানাতে পারি, যেখানে হচ্ছে আমাদের সব ধরনের রিলেশনশিপ থাকবে, রাইট? তাহলে ওই ডায়াগ্রামে হচ্ছে আমরা আমাদের ম্যাক্সিমাম যে চেঞ্জেস গুলো সেগুলোকে ফিক্স করে ফেলতে পারি। দেন আমরা যদি ইমপ্লিমেন্টেশনে যাই তাহলে আমাদের চেঞ্জেস এর যে পরিমাণটা সেটা হয়তো বা অনেকটা কমে যাবে, কারণ আমরা অলরেডি ডায়াগ্রামে আমরা ভিজুয়ালাইজ করে ফেলেছি যে আমার ডেটাবেজের মডেলটা আসলে এরকম হবে। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে আমি এই যে দুইটা এক্সাম্পল দিলাম, এখানে ফ্লো চার্ট এবং এখানে হচ্ছে ডায়াগ্রাম, এই দুইটা কমন প্রপারলি ভিজুয়ালাইজ করার জন্য। তো ডেটাবেজের ক্ষেত্রে যদি আমি এই ডায়াগ্রামের কথা চিন্তা করি, এই ডায়াগ্রামটাই হচ্ছে আমার ইয়ার ডায়াগ্রাম, যে কিনা একটা ডেটাবেজের লজিক্যাল যে স্ট্রাকচারটা সেটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে ইমপ্লিমেন্টেশনের আগে যদি আমরা একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ডেটাবেজের একটা ওভারঅল একটা আর্কিটেকচার দেখতে পাবো ইমপ্লিমেন্টেশনের আগে। ওকে, আচ্ছা, এখন আবার একটু সংজ্ঞাতে আসি। যে দেখুন, সংজ্ঞাতে এখানে একটা কথা বলা আছে যে শোজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য এন্টিটি সেটস। তাহলে এখানে এন্টিটি বলতে আসলে কি বোঝায়, বা আমি যে প্রথমে বলেছি যে ইতে হচ্ছে এন্টিটি আর হচ্ছে রিলেশনশিপ, তাহলে এন্টিটি বা কি, আবার রিলেশনশিপ বা কিভাবে বোঝাচ্ছে এন্টিটি গুলোর মধ্যে, তাই না? তাহলে সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এখানে এন্টিটি বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আপনার ডেটাবেজের মধ্যে একটা টেবিল। আমি যদি সহজ করে বলি, মানে আপনার ডেটাবেজের মধ্যে যদি দুইটা টেবিল থাকে তাহলে আমি এক্ষেত্রে বলতেছি হচ্ছে দুইটা এন্টিটি। তার মানে একটা ডেটাবেজের মধ্যে
যেই টেবিলসগুলো আছে ওই টেবিলসগুলোর মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে শো করে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। আমি যদি প্রথম লাইনে কথা বলি যে শোজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য এন্টিটি সেটস, তাহলে এন্টিটি মানে আমি কি বুঝালাম? টেবিল। তাহলে টেবিলের সেটস গুলার মধ্যে যে রিলেশনশিপটা বা টেবিল গুলার মধ্যে যে রিলেশনশিপটা সেই রিলেশনশিপটাকে শো করা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। ঠিক আছে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেওয়ার সময় আমি ওয়ান টু মেনি ম্যান ইনটু রিলেশনশিপ, যে রিলেশনশিপের কথা বলছিলাম, তো এই ইয়ার ডায়াগ্রামের মধ্যে আমরা বিভিন্ন ধরনের রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে টেবিলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রিলেশনশিপ থাকতে পারে, তো সেটা হচ্ছে আমি এই ভিডিও লেকচারে আলোচনা করছি না। তো জাস্ট আপনারা একটু বুঝে রাখেন যে ইয়ার ডায়াগ্রামটা আসলে কেন দরকার হয়। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা একটা ডেটাবেসের কথা চিন্তা করি, বা আমরা যদি একটা ধরুন একটা এক্সাম্পল নিই, যে ধরুন আমি একটা ডেটাবেস ডিজাইন করতে যাচ্ছি। ঠিক আছে, এবং সেখানে ধরুন হচ্ছে দুইটা টেবিল থাকবে, একটা টেবিলের নাম ধরলাম হচ্ছে স্টুডেন্ট, আর একটা টেবিলের নাম ধরলাম হচ্ছে সেকশন। ঠিক আছে, এখন ধরুন যে স্টুডেন্ট টেবিলে আমার বিভিন্ন ধরনের কলাম থাকতে পারে, সেটাও কি স্টুডেন্ট আইডি, যেটাকে আমি বললাম হচ্ছে এসআইডি, এরপরে থাকতে পারে হচ্ছে স্টুডেন্টের নেম, এরপরে থাকতে পারে হচ্ছে স্টুডেন্ট কোন সেকশনে আছে, তার মানে আমি এটাকে বললাম হচ্ছে সেকশন আইডি। ঠিক আছে, এটা হচ্ছে এই স্টুডেন্ট টেবিলের কলাম নেম, বা এগুলোকে হচ্ছে আমি বলতে পারি অ্যাট্রিবিউটস। ওকে, এখন আমি আরেকটা টেবিল চিন্তা করছি যেটা হচ্ছে সেকশন। তাহলে সেকশনের মধ্যে কি থাকতে পারে? সেকশনের মধ্যে থাকতে পারে হচ্ছে সেকশন আইডি, এবং থাকতে পারে হচ্ছে সেকশন নেম, সেকশন নেম। এখন দেখুন, আমি যদি এই দুইটা টেবিল বা এই দুইটা এন্টিটির মধ্যে যদি আমি একটু চিন্তা করি যে এই দুইটা এন্টিটির সাথে কি কোনো সম্পর্ক আছে বা কোনো রিলেশনশিপ আছে কিনা। আচ্ছা, তো এখন যদি আমি এই দুইটা টেবিল বা এই দুইটা এন্টিটির কথা চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে অবশ্যই একটা স্টুডেন্টের সেকশন থাকবে, তাই না? তার মানে স্টুডেন্ট টেবিলের সাথে অবশ্যই সেকশন টেবিলের সম্পর্ক রয়েছে। তো স্টুডেন্ট টেবিলে যে ডেটাগুলো থাকবে, মানে যে একটা স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো থাকবে, ওই ইনফরমেশনগুলোর মধ্যে হচ্ছে ওই সেকশনও থাকবে যে স্টুডেন্টটা কোন সেকশনে আছে। এখন দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, যে এই সেকশন আইডি, দেখুন এই যে সেকশন আইডি, এটা কিন্তু এটা কোথা থেকে আসছে? এটা আসছে সেকশন টেবিলের এই সেকশন আইডি থেকে। ঠিক আছে, তার মানে এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ওকে, এখন আমি যদি এটাকে একটা ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে? যে এখানে এভাবে লিখলাম হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা এন্টিটি, আর এখানে আমি বললাম হচ্ছে এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে আমার একটা এন্টিটি। এখন আমি বলতেছি যে এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, তাহলে আমি রিলেশনশিপের একটা নাম দিলাম ধরুন হচ্ছে এসআই বা এসই, সরি স্টুডেন্ট সেকশন। ঠিক আছে, আমি একটা নাম দিলাম। ওকে, এখন এই স্টুডেন্ট টেবিলের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে বা কলাম নেম আছে, যেটা আমি বললাম এসআইডি, নেম, সেকশন আইডি। তাহলে এই অ্যাট্রিবিউটস গুলা এভাবে এখানে থাকবে। আবার আমি বলতেছি হচ্ছে যে সেকশন টেবিলের মধ্যে হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে বা কলাম রয়েছে, তাহলে এটাও হচ্ছে এটা এখানে থাকবে, মানে এখানে এই যে ইলিপস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এন্টিটি গুলাকে হচ্ছে ইয়ার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে রেক্টাঙ্গুলার দিয়ে। তাহলে দেখুন স্টুডেন্ট একটা টেবিল ছিল, সেটাকে আমি হচ্ছে বা টেবিল বা এন্টিটি, সেটাকে হচ্ছে আমি রেক্টাঙ্গুলার হচ্ছে রেক্টাঙ্গুলার মধ্যে নিয়েছি। আবার আমি যদি হচ্ছে এই টেবিলগুলো অ্যাট্রিবিউটস এর কথা চিন্তা করি, তাহলে অ্যাট্রিবিউটস গুলো থাকবে হচ্ছে ইলিপসের মধ্যে। আচ্ছা, তো এগুলো নিয়ে হচ্ছে আমি পরে আলোচনা করব, এখন জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে স্টুডেন্টের মধ্যে ইলিপস গুলোর মধ্যে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে এসআইডি, এখানে থাকবে হচ্ছে নেম, এখানে থাকবে হচ্ছে সেকশন আইডি। ঠিক আছে, আবার আমি যদি সেকশনের কথা চিন্তা করি, তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার সেকশন আইডি, আর এখানে থাকবে হচ্ছে আপনার সেকশন নেম। তাহলে আপনি দেখুন এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছি, এবং আমি কিন্তু একটা ইয়ার ডায়াগ্রাম এখানে তৈরি করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই ইয়ার ডায়াগ্রামের মধ্যে আমি এখানে যে ডেটাবেসটা তৈরি করতে যাচ্ছিলাম, এই ইয়ার ডায়াগ্রাম থেকে হচ্ছে আমি একটা লজিক্যাল স্ট্রাকচারের যে ভিজুয়ালাইজেশনটা, সেটা আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। যে আমি দুইটা টেবিল নিয়ে চিন্তা করেছি, এবং এই দুইটা টেবিল থেকে হচ্ছে আমি যেই অ্যাট্রিবিউটস গুলো সিলেক্ট করেছি এবং এদের মধ্যে যে রিলেশনশিপ গুলো তৈরি করেছি, সেগুলো নিয়ে আমি একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করে ফেলেছি। তো এটা তো জাস্ট দুইটা টেবিলের জন্য, তাই না? এরকম তো হচ্ছে আপনার মাল্টিপল টেবিল থাকতে পারে, যে 40টা 50টা করে টেবিল থাকতে পারে। আর এখানে তো আমি ধরুন যে একটা নর্মাল একটা এক্সাম্পল দিয়েছি, এখানে বিভিন্ন ধরনের রিলেশনশিপ থাকতে পারে, যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। তো এই যে যে রিলেশনশিপ গুলোর কথা বলছি, সেগুলো হচ্ছে আমি নেক্সট আলোচনা করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এন্টিটি নিয়ে একটু আলোচনা করি। তো আমি একটু আগে কি বলেছিলাম যে এন্টিটি হচ্ছে ডেটাবেসের একটা টেবিল। তো এই কথাটাকে এখন একটু এক্সপ্লেইন করি, যে দেখুন আমরা ইয়ার ডায়াগ্রাম আসলে কখন বানাচ্ছি? ইমপ্লিমেন্টেশনের আগে, তাই না? তো দেখুন, আমরা যখন ইয়ার ডায়াগ্রাম বানানোর যখন চিন্তা করছি, তখন আমরা আসলে বেশ কিছু অবজেক্ট নিয়ে কাজ করছি। তো এই ক্ষেত্রে আবার অবজেক্ট বলতে আসলে কি বোঝায়? তো এখানে অবজেক্ট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে স্টুডেন্ট একটা অবজেক্ট,
সেকশন একটা অবজেক্ট, এরকম বিভিন্ন ধরনের একটা অবজেক্ট হতে পারে। ওকে, আচ্ছা, তো একটু জিনিস খেয়াল করুন যে স্টুডেন্ট অবজেক্ট দিয়ে আসলে কি বোঝায়। আমি যদি কাউকে বলি যে স্টুডেন্ট একটা অবজেক্ট, তাহলে এটা বলার পরে তার মাথায় আসলে কি ধরনের চিন্তা আসতে পারে, যে ওই অবজেক্টের হয়তো বা একটা নাম থাকবে, মানে স্টুডেন্টের একটা নাম থাকবে, স্টুডেন্টের এজ থাকতে পারে, স্টুডেন্টের একটা অ্যাড্রেস থাকতে পারে, তাই না? তারপর একটা জিনিস খেয়াল করুন যে আমি যখন একটা অবজেক্ট নিয়ে চিন্তা করছি, বা আমি যখন বলছি যে স্টুডেন্ট একটা অবজেক্ট, তাহলে সেটাকে ডেসক্রাইব করার জন্য আমার বেশ কিছু জিনিসের সাহায্য নিতে হচ্ছে। যেমন স্টুডেন্ট একটা অবজেক্ট, এটাকে ডেসক্রাইব করার জন্য আমি বলছি যে এর মধ্যে স্টুডেন্টের নেম থাকতে পারে, এই অবজেক্টের মধ্যে এই অবজেক্টের মধ্যে স্টুডেন্টের নাম থাকতে পারে, এই অবজেক্টের মধ্যে স্টুডেন্টের অ্যাড্রেস থাকতে পারে। তার মানে স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নেম, স্টুডেন্টের অ্যাড্রেস, এই সব কিছু মিলাই স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট, রাইট? আরেকটু যদি সহজ করে বলি যে স্টুডেন্ট অবজেক্টকে ডেসক্রাইব করার জন্যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস দরকার হয়েছে, যেটা আমরা এখানে লিখেছি। সিমিলারলি আমি যদি সেকশন, যদি একটা অবজেক্ট, এটাকে যদি একটা অবজেক্ট চিন্তা করি, সেকশন অবজেক্ট, তাহলে এটাকে ডেসক্রাইব করার জন্য সেকশন আইডি, সেকশন নেম, তার মানে কি দুইটা অ্যাট্রিবিউটসের দরকার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে যে অবজেক্টগুলা, এই অবজেক্টগুলা আমরা আসলে ইয়ার ডায়াগ্রাম যখন ক্রিয়েট করি তখন আসলে এই অবজেক্টগুলো নিয়ে চিন্তা করি। আরেকটা যদি অবজেক্টের কথা বলি, যেমন কার, কার হচ্ছে একটা অবজেক্ট, গাড়ি। এখন এই কার অবজেক্টকে যদি আমি ডেসক্রাইব করতে যাই, তাহলে আমার মাথায় কি আসতে পারে চিন্তা, মানে কি কি ধরনের অ্যাট্রিবিউটস এর কথা চিন্তা আসতে পারে, যেমন রেজিস্ট্রেশন আইডি, তারপর গাড়ির রং বা কারের রং কি হতে পারে, তাই না? তো এই ধরনের যে অ্যাট্রিবিউটস গুলা, যে একটা কার রিলেটেড কি কি ধরনের অ্যাট্রিবিউটস থাকতে পারে, তার মানে কারটা যদি অবজেক্ট হয়, ওই অবজেক্ট রিলেটেড কি কি ধরনের অ্যাট্রিবিউটস চিন্তা করা যায়, তাহলে এই সকল চিন্তাগুলা নিয়ে হচ্ছে আমরা একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করে ফেলি। এখন আমি এখানে যে অবজেক্টগুলোর কথা বলছি, এই অবজেক্টগুলোকে বলা হয় হচ্ছে এন্টিটি। ঠিক আছে, তার মানে স্টুডেন্ট একটা এন্টিটি, এই এন্টিটিকে ডিসক্রাইব করার জন্য আমাদের অনেকগুলা অ্যাট্রিবিউটস দরকার হয়েছে, বা আমরা এখানে অনেকগুলা অ্যাট্রিবিউটস কনসিডার করেছি। আবার সেকশন হচ্ছে একটা এন্টিটি, এই এন্টিটিকে ডিসক্রাইব করার জন্য আমরা অনেকগুলা অ্যাট্রিবিউটস এখানে কনসিডার করেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে এন্টিটি আসলে কিভাবে টেবিল হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করুন যে ইমপ্লিমেন্টেশনের আগে যখন আমরা ইয়ার ডায়াগ্রাম চিন্তা করি, তখন সেই ক্ষেত্রে সেটা এন্টিটি থাকে। ওকে, মানে ইয়ার ডায়াগ্রাম জেনারেট করার সময় আমরা কি করি, অবজেক্ট নিয়ে চিন্তা করি, ওই অবজেক্টটা হচ্ছে এন্টিটি। যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাই তখন ওই এন্টিটিটা অ্যাজ এ টেবিল হিসাবে কনসিডার হয়ে যায়। আচ্ছা, তো এখন যদি আমরা দুইটা মডেলের কথা যদি আমরা চিন্তা করি, এই যে এখানে আমি লিখে রেখেছি, একটা হচ্ছে লজিক্যাল মডেল, একটা হচ্ছে ফিজিক্যাল মডেল। তো লজিক্যাল মডেলটা আসলে আমি কি বলছি, যে আমি একটা এন্টিটিকে বলতে হচ্ছে লজিক্যাল মডেল, বা একটা অবজেক্টকে আমি বলছি হচ্ছে লজিক্যাল মডেল, যার কোনো হচ্ছে ডেটাবেসে যার কোনো অস্তিত্ব এখনো হয়নি, এটা জাস্ট হচ্ছে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করছি। আর ফিজিক্যাল মডেলকে কি বলছি, যে এই এন্টিটিটাই যখন হচ্ছে আপনার ডেটাবেসে অ্যাজ এ টেবিল হিসাবে ক্রিয়েট হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল মডেল। কারণ কি, কারণ সেখানে হচ্ছে আপনার ডেটা আসবে, বা ওই টেবিলটাতে হচ্ছে ডেটা এক্সিস্ট করবে। ওকে, তো যার কারণে হচ্ছে এন্টিটিকে আমরা বলছি হচ্ছে লজিক্যাল মডেল, আর টেবিলকে আমরা বলছি হচ্ছে ফিজিক্যাল মডেল। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।